ডিভোর্স না হলে এভাবেই চলতে হবে আমাকে, এটা টিনুর আজকের টাইটেল। তো এরকম একটা টাইটেল দেখলে মোটামুটি সবাই যাবে ভিউজ দিতে। এটা তো এখন টিনু বুঝেই গেছে যে টাইটেলে বেশ একটু অন্যরকম খেলা খেলতে হবে, তবে মানুষ গিয়ে এই ক্লিক করবে, আর সেটাই টিনু করছে। এখন টিনু এটাও পরিষ্কার বুঝে গেছে ব্লগিং করা ছাড়া ওর এই মুহূর্তে সারভাইভ করার অন্য কোনো অপশান নেই। অন্য কারোর ঘাড়ে উঠে চলবার সময় আর নেই, বা ও যাদেরকে ভেবেছিল যে তারা সব মুম্বাই শহরে ওকে ফ্ল্যাটের মধ্যে করে রাজরানি করে রাখবে, মুম্বাইয়ের নাবিক বলে, সেটা যে পুরো ফুস সেটাও বুঝতে পেরেছে। আলটিমেটলি ও বুঝে গেছে কারোর উপর ভরসা করে চললে ওর চলবে না, ওকে ওর নিজেরটা করতে হবে। যতক্ষণ ওর কাছে একটা অপশান আছে তাহলে সেটাকে কেন ইউটিলাইজ করবে না, এই ব্যাপারটাও বুঝে গেছে। যতদিন আমরা অনেক ভিউয়ার্সরা ওকে বারবার করে এটা বলেছিলাম কনসেন্ট্রেট করো ভিডিওর মধ্যে, ভিডিও একটু বেশি বড় করে দাও, লেন্থ বাড়াও, রেগুলার ভিডিও দাও, তখন হু কেয়ার্স। তার কারণ কি, ও তখন ভাবছিল এমনিই আমাকে দেখবে, এমনিই আমার চ্যানেলে পয়সা চলে আসবে, এমনিই সবাই আমার প্রতি কিউরিসিটি রাখে। কিন্তু একটা সময় ও ফিল করতে পারলো এমনি এমনি কিচ্ছু হয় না, পরিশ্রম করতে হয়, কাজ করতে হয়, কাজটাকে ভালোবাসতে হয়, তবেই কিনা তুমি যেরকম ভাবছো সেরকম কিছু জায়গায় পৌঁছতে পারবে। বিনা পরিশ্রমে ফ্লুক চালে 2-1 দিন 4 দিন চলে, কিন্তু কন্টিনিউ চলে না। আর তার জন্য টিনু পথে এসেছে, হ্যাঁ পথে এসেছে। আর তার জন্য সে বলছে তোমরা পছন্দ করো একটু লেন্থের ভিডিও, এবং আমারও এখন বড় বড় ভিডিও করে অভ্যেস হয়ে গেছে, তার জন্য কম লেন্থ হলে আমার এখন খচমচ করে, আর আমারও মনে হয় একটু বেশি লেন্থের ভিডিও করি, আর রেগুলার তো আমি ভিডিও দিচ্ছি। তার কারণটা কি, তার কারণটা টিনু বুঝতে পেরে গেছে যে কম লেন্থের ভিডিও দিলে ভিউয়ার্সরা কম দেখবে, এবং তাতে সেই লেভেলের ভিউজ না হলে রেভিনিউ সেই লেভেলের আর্নিং হবে না। তাই বড় লেন্থের ভিডিও দিলে যে রেভিনিউ বেশি আর্ন হয়, এটা এখন টিনু সুন্দরী পরিষ্কার বুঝেছে। আর সেটা বোঝার পর হ্যাঁ আপ আয়া উঠ পাহাড়কে নিচে, হ্যাঁ মানে যেই ঘেমে বা যেই মানে একদম রেলায় আমাদের টিনু সুন্দরী চলতো, ভিডিও দিল কি দিল না, ইচ্ছে হলো দিল, ইচ্ছে না হলো দিল না, মুড নেই, অফ মুড, ভালো লাগছে না ভিডিও করতে, তার জন্য ভিডিও করছি না, এই যে ব্যাপারগুলো সেগুলো চলে গেছে। দেখছো রেগুলার বেসিস আমাদের টিনু ডিসিপ্লিন ওয়াইজ ভিডিও দিয়ে যাচ্ছে প্রতিদিন, এবং একটা সার্টেন পিরিয়ডেই দিয়ে যাচ্ছে, ঠিক আছে। আর তারপরে টাইটেল থাম্বনেলে খেলাটা ও অনেক আগে থাকতেই জানে, সেটাও করছে, এবং বড় লেন্থের ভিডিও দিচ্ছে। আলটিমেটলি জানো তো, ঠেকায় পড়লে বিড়ালও গাছে ওঠে, ঠেকায় পড়তে হবে। টিনুর যে লাইফে ইনডিসিপ্লিন লাইফস্টাইল ছিল বা যেরকম ছিল, ও নিজের প্রতি একটু আত্ম ব্যাপারটা বেশি ছিল। তো এখনও বুঝতে পারছে এরকম কোনো ব্যাপার না, প্র্যাকটিক্যাল মাটিতে পা দিয়ে চলছে। আর তার জন্য তোমাদের নাম করে অ্যাকচুয়ালি ও জানে যে ভিডিও বেশি দিলে ভিউজ বেশি হবে, মানে টাইমিংটা বেশি হবে, আর যত টাইমিং বেশি হবে তত বেশি মালটা মানে পয়সাটা বেশি ঢুকবে। আর তার জন্য ও দিয়েছে, এবং সেটাই তোমাদের সামনে ও বলছে। তো যাই হোক, ডিভোর্সের ব্যাপারটা ও বললো যে যতদিন ডিভোর্স না হবে ততদিন আমাকে এইভাবেই চলতে হবে। এবার কেন কথাটা বললো, কারণটা হচ্ছে ডিভোর্স না হলে ও বলছে অ্যাড্রেস চেঞ্জ হয় না, এবং অ্যাড্রেস চেঞ্জ না হলে ওর যে ফেসিলিটিসগুলো আছে মানে যেগুলো চাইছে এখন সেগুলো পাওয়া যায় না। যেমন এই যে এখন ওর 25 পূর্ণ 26-এ পড়ে গেছে, তার জন্য ওই যে কি যেন বলে লক্ষ্মী ভাণ্ডার, লক্ষ্মী ভাণ্ডারের জন্য ওর টাইম অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, 25-এর পরই লক্ষ্মী ভাণ্ডার পাওয়া যায়, তো অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। কিন্তু যেহেতু ওর মানে আলাদা জায়গায়, তাই এই পঞ্চায়েতে সেই কাজটা হবে কিনা সেটা নিয়ে ওর দুবিধায় আছে, এবং ওদের যে পঞ্চায়েতের আছেন তিনি বলেছেন যে হ্যাঁ হবে, চেষ্টা করে দেখতে পারি, ফর্ম ফিল আপ তো কর তারপরে দেখা যাচ্ছে। এবার কেন, কারণ টিনুর সমস্ত আই কার্ড বা এই আধার কার্ড, ভোটার কার্ড বা যাই হোক প্যান কার্ড, সেগুলো সবই হচ্ছে আমাদের কুতকুল্লার। তো
ওই অ্যাড্রেসের, তাই এই অ্যাড্রেসে সেই ব্যাপারটা হবে কি না, কারণ ওই অ্যাড্রেস মানে দেয়া আছে, আর ওই এই যে ডকুমেন্টসগুলো দেবে সেই অ্যাড্রেসের সঙ্গে এই যে এখনকার অ্যাড্রেসের মিল হবে না, তাই এখান থেকে নাও হতে পারে, ঠিক আছে, এই জন্য বলেছে কথাটা। তো ওর বক্তব্য, যতদিন না ডিভোর্স হবে ততদিন আমি অ্যাড্রেসও চেঞ্জ করতে পারছি না। কথাটা সবাই বলছে সম্পূর্ণ সত্যি নয়, অ্যাড্রেস চেঞ্জ করা যেতে পারে। অনেকেই বলেছে তোমাকে কে বললো যে ডিভোর্স না হলে অ্যাড্রেস চেঞ্জ হয় না। তো যাই হোক, আমার একদমই আইডিয়া নেই এ ব্যাপারটা। তারপরে সমস্ত ভিউয়ার্সদের কাছ থেকে শুনে যেটা বুঝলাম যে হ্যাঁ, ডিভোর্স না হলেও অ্যাড্রেস চেঞ্জ করা যায়, কারণ তুমি অন্য জায়গায় থাকতে পারো, অন্য জায়গায় সেপারেশন থেকে তুমি অন্য জায়গায় ফ্ল্যাটে বা কোথাও রেন্ট থাকতে পারো, সেখানের অ্যাড্রেস থাকতেই পারো। তো একটা আছে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস, আর একটা হচ্ছে টেম্পোরারি অ্যাড্রেস। তো সেই অ্যাড্রেস তোমার হতেই পারে। এইবার প্রবলেমটা শুধু অ্যাড্রেসের নয়, প্রবলেমটা নামের সারনেমেরও। কারণ আমাদের টিনু সুন্দরী ছিল মিত্তরও, ঠিক আছে, এখন চক্কর্তি, ঠিক আছে। তো এই চক্কর্তি জিনিসটা ওকে তো প্রুভ করতে হবে যে ও চক্কর্তি হয়ে গেছে, তাই না? হ্যাঁ, তাহলে জিনিসটা হবে। যেহেতু ও মিত্তরও, তো ওই মিত্তরও টাইটেলটা দিয়ে ওর অ্যাড্রেসটা এখানের, এই জিনিসটা কতটা কনফার্ম হবে সেটা নিয়ে একটু ব্যাপার স্যাপার আছে। তো যাই হোক, ওদের পঞ্চায়েত যখন ওকে আশ্বাস দিয়েছে, তাহলে নিশ্চয়ই সেই জিনিসটা সে করবার চেষ্টা করবে। এবং খুব আশায় বুক বেঁধেছে আমাদের টিনু সুন্দরী যে মোটামুটি ওর এইবারে ওই লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা পাবে। আর শুনছি লক্ষ্মী ভাণ্ডারের টাকা ১,৫০০ হয়ে গেছে, তাহলে মোটামুটি একটা মানে বেশ ভালো অ্যামাউন্টই তো ঢুকবে। এবার অনেকে বলছে যে এই টাকাটা আমাদের সরকার, আমরা যা ট্যাক্স দিই সেইখান থেকেই আমাদেরকে রিটার্ন দিচ্ছে, তাহলে কেন নেব না সরকারের যখন এরকম প্রকল্প আছে। হ্যাঁ, কথাটা তো সত্যি। সরকার তো আর তার নিজের ঘর থেকে আমাদেরকে টাকা দিচ্ছে না, আমাদের সরকার টাকা দিচ্ছে আমাদেরই থেকে নিয়ে সেই জায়গা থেকে আমাদেরকে আবার কোনো জায়গা থেকে দিচ্ছে। এবং শুনি অনেক ভালো ভালো জায়গায়, যেমন অস্ট্রেলিয়া, কানাডা, হ্যানা ত্যানা, এসব জায়গাতে এরকম অনেকই ভাতা রয়েছে, তাই না? তাই তারা তো নেয়, তাহলে না নেওয়ার মতো কিছু নেই, সত্যি কথা। তাই যারা ফর্ম ফিল আপ করেনি তাদেরকে কিন্তু অবশ্যই করার দরকার, তাই না? তো কারণ যেহেতু সরকার থেকে আমাদের দিয়ে দেওয়া হচ্ছে, তা কেন নেবো না? এটা তো আর বলা হয়নি এ নিতে পারবে না ও নিতে পারবে না, এলিজিবল হলেই সে নিতে পারবে। কি, এখন তো শুনছি আরও অনেক ভাতা বেরিয়েছে, বা যুব কি একটা বেরিয়েছে, তারপরে মাধ্যমিক পাশ করলে একটা কি দেবে বলছে, তারপরে এইচএসের পর ২৫,০০০ কন্যাশ্রী, এটা তো জানি। তো এরকম অনেক ভাতাই সিস্টেম বেরিয়েছে, যাক ভালো, এগুলো আমাদের সরকার করছে, ভালোই লাগছে দেখে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। সকালে যে ভিডিওটা দিয়েছি সেখানে পটল সাইটিং মাছ আমি চিনি না বলার পরে আমার কাছে বেশ কিছু মেসেজ আসে পটল সাইটিং মাছের ছবি দিয়ে। তারপর আমি ইউটিউবে নিজেও সার্চ করি, তো সেখান থেকে বুঝতে পারলাম যে এটা কি সাইটিং মাছ। এবার পটল সাইটিং বলা হয় তার কারণ মাছগুলো ছোট ছোট পটলের মতো দেখতে, তার জন্য, যদি ছোট ছোট হয়, বড়ও আছে। এইবার ওটা দেখার পর আমার যেটা মনে হলো যে আমাদের এখানে একটা মাছ পাওয়া যায় বেশ লম্বা, একটু ব্ল্যাকিশ, এটা অতটা শাইনিংটা একটু কম। এটা যেটা সাইটিং বলছে সেটাতে অনেক শাইনিং দেখছি, তো শাইনিংটা অনেক কম, কিন্তু এই সোনালি সোনালি আর মধ্যখানে কালো একটা রেখা টাইপের। তো সেই মাছটাকে আমাদের এইখানে দেশীয় ভাষায় বলা হয় সুরপাই মাছ, ঠিক আছে। প্রচুর বড় বড় হয়, এরম বড় বড়, ছোট ছোট দেখিনি, এরম বড় বড় মাছ কেটে বিক্রি হয়। তো সেই সুরপাই মাছ কিছু লোকজন আশেপাশের খায়, মানে আমাদের পাড়ায় কেউ খায় না, কিন্তু কিছু কিছু জায়গায় খায়। এবং আমার এক মানে পার্লারে সাবঅর্ডিনেট ছিল, সে এই মাছ একবার রান্না করে নিয়ে এসেছিল টিফিনে, ওদের টিফিনে, তো আমাকে দিয়েছিল। তো আমি খেয়েছিলাম, যদিও আমার খেতে ভালো লাগেনি, কিরম মানে আষ্টে টাইপের ব্যাপারটা। আর মাছটা কিরম মানে টকসা টাইপের, টক টক, মাছটার যে ফ্লেশগুলো খুব মোটা মোটা শক্ত টাইপের, মানে যেন মনে হচ্ছে একদম সেই শক্ত শক্ত ফ্লেশ। আর সেগুলো না একটু কীরকম একটু কালচিটে কালচিটে দেখতে, আমি যেটা খেয়েছি সেটা বলছি। আর মানে খেতে টেস্টটা একটু টকসা টাইপের মাছটা, এটা আমার মনে হলো। তো আমি জানি না সেই মাছটাই কিনা, কিন্তু আমার যেন মনে হলো দেখে যে ওই সুরপাই মাছটা, মানে যারা সুরপাই বলে, ওই মাছটা আর এই পটল সাইটিং মাছটা সেম, এটা আমার মনে হলো। হতে পারে আমি ভুল, হতে পারে আমি ঠিক,
ঠিক আছে? তো আমার খেতে ভালো লাগেনি এবং আমার মনে হয় ওটার কোনো ঝোল খাওয়া যায় না। ওটা মনে হয় কষা, কষা ঝোল ঝাল, ঝাল করলেই ভালো। মানে ওটা দিয়ে ঝোল খেলে কি বলবো? অনেকে যেমনি দেখি তেলাপিয়া মাছের ঝোল খায়। তো তেলাপিয়া মাছের ঝোল মানে খুবই অদ্ভুত লাগে। ঝিঙে-ফিঙে, আলু, কাঁচকলা দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। মানে তেলাপিয়া মাছের ঝোলটা আমার ঠিক পোষায় না। আমার যেন মনে হয় তেলাপিয়া মাছের ঝোল মানে কি খায়? কিরকম খায়? বেশি খায় হচ্ছে সর্ষে দিয়ে, সর্ষে পোস্ত বাটা বা তেল ঝাল মানে একটুখানি কাঁচা লঙ্কা, কালো জিরে, আদা দিয়ে এরকম আমার মনে হয়। তো যাই হোক অনেকেই দেখি তেলাপিয়া মাছের ঝোল খায়। আর সেখান থেকে মনে পড়লো আমার ভাসুরের বাড়িতে লাইলন টিকা মাছের ঝোল করতো জানেন? আর খেতে বসলে ২ পিস ৩ পিস করে মাছ দিত, ওই মাছ। এবার তখন আমি সত্যি কথা একদম লাইলন টিকা মাছ আমাদের বাপের বাড়িতে হতো না, মানে একদমই খেতাম না। হ্যাঁ, তেলাপিয়া মাছ ছোট, ছোট খেয়েছি, কিন্তু লাইলন টিকা মাছ খাইনি, অত বড়, বড় যে মাছগুলো। আর সেই মাছগুলোর ঝোল, পাতলা ঝোল। আর আমার মা কোনোদিনই সেরকমভাবে ঝোল, ঝোল রান্না করেনি। আমার মা সবসময় তেল ঝোল রান্না করেছে। হ্যাঁ, আমাদের শরীর খারাপ হলে কাঁচকলা, আলু, পেঁপে দিয়ে ঝোল, ঝিঙে দিয়ে ঝোল। শরীর খারাপ হলে বা গরমকালে পাতলা ঝোল ঝিঙে দিয়ে, তাও কাতলা মাছের, এরকম হলে খেতাম। তাছাড়া আমাদের ওইরকম খাওয়ায়নি। আর তেলাপিয়া মাছের ঝোল বাবা সে আমার কি অবস্থা! আর ওরা ঠুসিয়ে, ঠুসিয়ে মাছ খাওয়াবে। মানে খাইয়ে, খাইয়ে মানে ভর্তি করবে। সে এক মানে যন্ত্রণা আরকি। কি বলবো? এই একটা দিন গেছে। তো যাই হোক একে তেলাপিয়া মাছ আবার বলে ২-৩ টে করে খেতে হবে। ভাবো আর জোর খেতেই হবে। তো কি বলবো? তো এরকমই দেখলাম যে পটল সাইটিং মাছও অনেকে অনেক রকমভাবে রান্না করছে। কিন্তু আমার যেটা মনে হয় স্পেশালি ওটা একটু ঝাল কষা টাইপের মানে একটু রিচ রান্না করলে ভালো খেতে লাগবে। তো যাই হোক এবার পটল সাইটিং মাছ ছেড়ে দিই। অনেক পটল সাইটিং নিয়ে গল্প দিলাম। এইবার চলে আসি যে আমাদের টিনুর ব্লগটা। ওয়েলকাম ব্যাক টু বলে আজ দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। তো আমাদের টিনু সুন্দরী সবসময় প্রত্যহ দুপুরবেলা থেকেই ব্লগ শুরু করে, কারণ সকালবেলাটা ওর শুরুই হয় অনেক দেরিতে, ঘুম থেকে প্রচুর দেরিতে ওঠে। তো ওকে যখনই শুরু করতে হবে দুপুরবেলা থেকেই শুরু করতে হবে, এটা খুব স্বাভাবিক। তো দুপুরবেলা থেকে শুরু করেছে। এইবার যেটা দেখলাম সেটা হচ্ছে একটা অদ্ভুত জিনিস আমার মনে হলো, সেটা হচ্ছে আমাদের বাগান কাকি। আমাদের বাগান কাকি ছেলে কাঁকড়া মেয়ে কাঁকড়া চেনে না, ভাবতে পারছো? হ্যাঁ, বাগান কাকি কাঁকড়া খায়ও না আর চিংড়ি মাছও খায় না বলল শুনলাম। কিন্তু তার বলে চেনে না? মানে গ্রামের দিকের লোকেরা কাঁকড়ার কোনটা ছেলে কোনটা মেয়ে চেনে না। আমরা এদিককার লোক হয়ে কোনটা ছেলে কাঁকড়া কোনটা মেয়ে কাঁকড়া খুব ভালো করে চিনি। যদিও আমি কাঁকড়া খেতে ভালোবাসি ওই জন্যই হয়তো চিনি। যারা খায় না তারা হয়তো দেখেও না। কিন্তু সেই দিক দিয়ে দেখলাম আমাদের ধানি লঙ্কা এক্সপার্ট। সে বলছে এটা ছেলে কাঁকড়া, এটা মেয়ে কাঁকড়া। একদম ঠিক দেখিয়েছে। যেগুলোর ওই পেটের পিছনের দিকে যে ময়লাটা পরিষ্কার সময় চওড়া টাইপের হয় ওটা হচ্ছে মেয়ে কাঁকড়া। ওর মধ্যে অনেক সময় ছোট, ছোট কাঁকড়াও দেখতে পাওয়া যায়। আর যেটা লম্বা সরু মতো সেটা হচ্ছে ছেলে কাঁকড়া। ছেলে কাঁকড়ার দাঁড়াগুলো খুব মোটা-সোটা হয়। আর মেয়ে কাঁকড়ার দাঁড়াগুলো তুলনামূলক সরু হয়। ঠিক আছে? তো আমার বাবা সত্যি কথা বলে, অনেকে বলে যে মেয়ে কাঁকড়ায় প্রচুর ঘিলু থাকে তাই মেয়ে কাঁকড়া খেতে ভালো লাগে। কিন্তু আমার কাঁকড়ার মধ্যে দাঁড়াটা বেশি খেতে ভালো লাগে, তাই আমার ছেলে কাঁকড়ার ওই দাঁড়ার জন্য আমি ছেলে কাঁকড়া নিতে ভালোবাসি। তবে এক সময় এখন যে দেখা যাচ্ছে যে কাঁকড়ার মধ্যে ভিতরে যে ফ্লেশটা সেটা একদম বোগাম্বা থাকে, কিছুই থাকে না। হ্যাঁ? তো সেই মানে যেটাকে বুক বলে সেটাতে কিছুই থাকে না। বাই দ্য ওয়ে ওরা যে কাঁকড়াটা নিয়ে গেছে এটা কিন্তু চাষের কাঁকড়া। ওটা কিন্তু সমুদ্রের কাঁকড়া নয়, মানে ভেরির কাঁকড়া। আমাদের এখানেও আসে ২ ধরনের কাঁকড়া। একটা হচ্ছে একদম বাঁধা, ফ্রেশ, একদম পরিষ্কার করা, জাস্ট তুমি জ্যান্ত অবস্থায় ওই দাঁড়গুলো ভেঙে নিতে পারবে। আর একটা আসে কাদা মাখানো একদম, সেটাকে জল দিয়ে ভালো করে পরিষ্কার না করে তুমি মানে পরিষ্কার করতে পারবে না। তো সেই কাঁকড়াটা অরিজিনাল সমুদ্রের কাঁকড়া। আর এই কাঁকড়াটা চাষ করা কাঁকড়া, ভেরির কাঁকড়া। এবং সমুদ্রের কাঁকড়ার টেস্ট ভেরি কাঁকড়ার থেকে তুলনামূলক অনেকটা বেশি। সেটাই আমার মনে হয়। তো যাই হোক ওরা নিয়ে এসেছে। বাই দ্য ওয়ে আমি বলছিলাম যে একেবারে সাউথ একেবারে নর্থ কি করে হলো? তো অনেকেই আমাকে বলছে সুন্দরবন নাকি ওদের ওখান থেকে ০.৫ ঘন্টার রাস্তা এবং অটো করে যাওয়া যায়। তখন আমি ভালো করে ম্যাপচোপ দেখলাম। ম্যাপচোপ দেখে আমার মনে হলো যে মনে হয় এদিক থেকে ঘুরে একদম লাস্ট প্রান্ত আর ওদিক থেকে ঘুরে লাস্ট প্রান্ত মধ্যখানে কানেকশন আছে। সেই জায়গা থেকে ওরা হয়তো অটো করে যায়। এরকম মনে হলো। তো যাই হোক সেটা হতে পারে। আমার আইডিয়াই ছিল না। আমি ভেবেছিলাম যে কি করে কোন রাস্তা দিয়ে যাবে। মানে এই দিক দিয়ে যাওয়ার চিন্তা করছিলাম। ওই দিক দিয়ে ঘুরে নাক দেখালে যে অনেক ইজি ওয়েতে যাওয়া যায় আমার জানা ছিল না। তো যাই হোক তো আরেকটা জিনিস দেখলাম চিংড়ি মাছ আর কাঁকড়া যে নিয়ে এসেছে তার সঙ্গে
কুল সেগুলো সব রোদ্দে দেওয়া হয়েছে। তার মধ্যে কিছু কুল ও কিনেছিল যেগুলো আচার করবে বলে, তো সেই কুলগুলো একেবারে পাকা কুল, সেগুলোকে রোদ্দে দেওয়া হয়েছে। আর এগুলোতেও লাল কাঁচা কুল মেশানো আছে, সেইগুলোও আর কি ওরা রোদ্দে দিয়েছে। তো যাই হোক, ওই পাকা কুলের আচার খেতে কিন্তু হেভি টেস্টি হয়। আর এই কুলের চাটনি করা যায়, এইরকম কুলেরও চাটনি করা যায়। তো ওই মানে আমাদের টিনু সুন্দরী বলল যে আমি টক খাবো বলেছিলাম কুলের, তাই মা করেছে। তো খাবারে দেখলাম সকালবেলা কাঁকড়ার পা ভাজা, আর সঙ্গে হচ্ছে তোমার চিকেন ছিল, মানে আগের দিন যে রান্না করেছিল সেই চিকেনটা ছিল, আর কাঁকড়ার পা ভাজা, আর যেন একটা কি দেখলাম। হ্যাঁ, তো এই যে কাঁকড়ার পা ভাজা মানে ওই যে মোটা দাঁড়ার পরে যে ছোট ছোট দাঁড়া, তো আমরা ওটা ঝালের মধ্যে দিয়েই খাই, খেতে খুব ভাল লাগে। কিন্তু ওরা দেখলাম আবার স্পেশালি ওটাকে আলাদা করে ভেজেছে, মানে ওই দাঁড়াগুলোকে আলাদা করে ভেজেছে, কাঁকড়া অন্য দিন করবে। তো চিকেন যেহেতু বেশি ছিল সেটা খাওয়া হয়েছে, আর অন্য জিনিস খাওয়া হয়েছে। আর টিনুকে দেখলাম বাড়ি থেকে সন্দেশ আর দই নিতে, ও বললো এই সন্দেশগুলো খুব সুন্দর হয়। অ্যাকচুয়ালি ওরা একটু মিষ্টি খাওয়ার প্রবণতা আছে ওদের বাড়িতে, তাই ওরা একটু যা হোক তা হোক মিষ্টিও খেয়ে নেয়। খুব স্পেসিফিক মিষ্টি যে কেনে এরকম নয়, কোনো সেই কি মহামায়া না কি ছিল সেখান থেকে স্পেসিফিক মিষ্টি, কিন্তু রসগোল্লাও ওদের বাড়িতে প্রচুর হয়। আর এরকম বাড়িতে মিহিদানা, তারপরে সেই কি যেন বলে সীতাভোগ, তারপরে মাখা সন্দেশ, দই যাই আসে ওরা কিন্তু নেয়, এবং ওরা বলে টেস্টি। ওই আমাদের এখানেও কিন্তু ওরকম হাঁড়ি করে নিয়ে এসে বিক্রি করে, আমি শুনেছি অনেক সময় মিহিদানা সীতাভোগ বলে হাঁকতে। তা আমার মনে হয় না যে সেগুলো খুব একটা বেশি টেস্টি হয়, আমি দোকান থেকেই মিষ্টি কেনার পক্ষপাতী। তো বললো ওই মিষ্টি কিনেছে, ওর মা দেখলাম দই খাচ্ছে, ওর মায়ের মাথায় ওর ঠেলা মারলো, মানে সেই বন্ধুর মতো সম্পর্ক আর কি, ঠেলা গোজা মারা। তো যাই হোক, এবার যেটা দেখলাম যে রাত্রিবেলা হচ্ছে তোমার চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ি মাছের মালাইকারি রান্না হচ্ছে, এবং চিংড়ি মাছের মালাইকারিটা অ্যাকচুয়ালি ওরা 3 জন খাবে, 4টে মাছ করা হয়েছিল। তো যেটা বুঝলাম টিনুকেই 2টো মাছ দেওয়ার ব্যাপার ছিল, কারণ 4টে মাছ ছিল, তাহলে টিনুকেই 2টো দেওয়ার ব্যাপার ছিল, কারণ টিনু বললো আমি 2টো খেতে পারিনি, বৌদি আর দাদা খেয়ে নিয়েছে, আমি একটা খেয়েই আমার পেট ভরে গেছে। তাহলে তখন বুঝলাম যে টিনুকেই 2টো মাছ দিচ্ছিল, নাহলে 4টে রান্না হয়েছিল দেখলাম। ঠিক আছে, এইবার যেহেতু আমাদের বাগান কাকি চিংড়ি মাছ খায় না, বাগান কাকির জন্য অমলেট হয়েছে। এবার চিংড়ি মাছের মধ্যে ওই কাঠি গুজিয়ে সোজা করেছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি চিংড়ি মাছগুলো না তো রান্না করলে বেঁকে যায়, তাই যদি ওই কাঠি ভিতরে ঢোকাও মালাইকারিতে তাহলে একদম সোজা সোজা থাকে। সত্যি কথা, ওটা দেখেই অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়। আর উপর থেকে মালাইকারিটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে ওটা বেশ সুন্দর রান্না হয়েছে, অনেকেই সেটা বলেছে লোভনীয়। হ্যাঁ, রান্নাটা খুব সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তো যেটা বুঝলাম, কালকে 9 মিনিট 26 সেকেন্ডে, মানে আমি বুঝিনি প্রথমে, আমাকে আমার এক ভিউয়ার্স এসে লেখে সাবু, যে 9 মিনিট 26 সেকেন্ডে টিনুর দাদা একটা জিনিস দেখিয়েছে। ঠিক আছে, তো মানে সেটা তুই মানে দেখিসনি হয়তো, আহ, লক্ষ্য করিসনি, তো টিনু চট করে ক্যামেরা ঘুরিয়ে নিয়েছে। হ্যাঁ, কালকে 9 মিনিট 26 সেকেন্ডে আমাদের, ওর নামটা কি ভুলে গেছি, কি একটা যেন নাম ছিল, লাইফা। হ্যাঁ, লাইফা দাদা, হ্যাঁ, ঢুকু ঢুকু দেখিয়েছে, এরকম করে দেখিয়েছে এই চিংড়ি মাছ, এই এরম বড় চিংড়ি মাছ, আর এরম করে দেখিয়েছে, মানে ঢুকু ঢুকুর কেস। চিংড়ি মাছ দিয়ে ঢুকু ঢুকু খেতে খুব ভালো লাগে, তো আমি এটা কোনোদিন শুনিনি যে চিংড়ি মাছ দিয়ে ঢুকু ঢুকু খেতে ভালো লাগে। তো যাই হোক, ও হঠাৎ করে চিংড়ি মাছ দেখে ঢুকুর ঢুকুর গল্পটা কেন আনলো আমি জানি না। অ্যাকচুয়ালি ঢুকুর ঢুকুর যাদের করবার ইচ্ছা তারা যে কোনো কারণেই ঢুকু ঢুকু করতে চাইবে, ঠিক আছে, এবং তার সঙ্গে ঢুকুর ঢুকুর সঙ্গে মাছ মাংস চিংড়ি কাঁকড়া সমস্ত কিছুই ঢুকু ঢুকুতে লাগাবে, তাই না? তো স্পেসিফিক্যালি চিংড়ি মাছ দিয়ে ঢুকু ঢুকু করার ব্যাপারটা আমি বুঝলাম না। আর ওর বোনকেই বা দেখানোর কি দরকার ছিল আমি বুঝলাম না, মানে ক্যামেরা চলছে ওর বোনের, ও খুব ভালো করেই জানে, আর সেটা মানে ক্যামেরা বন্দিও হয়ে যাবে সেটাও জানে, তাহলে কী জন্য ওটা দেখালো আমি বুঝতে পারলাম না। তো যাই হোক, মোটামুটি সবাই ওই বাড়িতে পিয়াক্কার, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, তার জন্যই বলছে ঢিকুর ঢুকুরটা দেখাচ্ছে, ওপেন ক্যামেরায় দেখতে পেলাম, এটা দেখিয়েছে। তো তারপরে যেটা দেখলাম যে চিংড়ি মাছের মালাইকারি খাওয়া হবে,
আর আমাদের টিনু মোটামুটি খেয়ে আইঢাই করছে। আইঢাই করার পরে হচ্ছে তোমার নাকি অনেক হাঁটাচলা করেছে, অনেক ঘুরফির করেছে। তারপরে ওর শরীরটা ঠিক হয়েছে। কারণ এইভাবে মানে চিংড়ি মাছ খেয়ে নাকি ওর বেশি খাওয়া হয়ে গেছে। মানে ভাত বেশি খেয়ে ফেলেছে। মানে যেহেতু মালাইকারি ছিল তো ওই জন্য। হ্যাঁ, অনেক সময় কী হয়, আমরা যে পদটা পছন্দ করি সেই পদটা যদি রান্না হয় তখন আমরা যেটুকুনি খাওয়ার পরিমাণ তার থেকে অনেক সময় বেশি খেয়ে ফেলি। হ্যাঁ, তো সেই জন্য অনেক সময় এরকম হয়। আমি যেমনি মানে মাটন রান্না হলে তো একটু বেশিই খেয়ে ফেলি। তো এরকম ব্যাপার। তো আরেকটা জিনিস যেটা দেখলাম যে ওরা যখন লাঞ্চ করছে তখন অলরেডি 3:45 বাজে। মানে খেয়ে উঠতে, উঠতে 4:30 বাজবে। তো হবেই তো, ওদের ঘুমই তো ভাঙছে দেরি করে। কারণ আমাদের টিনু সুন্দরী দুপুরবেলা থেকে ব্লগ শুরু করেছে। তো দুপুরবেলা থেকে ব্লগ শুরু করেছে নিশ্চয়ই তারপরে সেটা একটা ফ্যাক্টা হবে। তাহলে সেই তারা তো 3:45 4:30 খাবে, তাই না? 3:45 খেতে বসছে মানে সেটা 4:30 পর্যন্ত খাবে। তো মানে কি বলবো, এই শীতকালের বেলায় 3:45 খাওয়া মানে বুঝতে পারছো? কিছু বলার নেই, ওদের লাইফস্টাইল ওরা বুঝবে, আমাদের তো কিছু বলার নেই। তো এই 3:45 সময় দেখলাম একজনরা গাড়ি করে ওদের বাড়িতে এসেছিল। তারা যখন যাচ্ছিল সেটা দেখালো, হাত নাড়লো। সেটা ওদের বক্তব্য যে একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ এসছে। তো সেই বিয়েবাড়ির নিমন্ত্রণটা কার বিয়ে? সেটা হচ্ছে ওর দাদা, যার গাড়ি চালান তার দাদার ছেলের বিয়ে। যেহেতু ওর দাদাকে প্রচণ্ড ভালোবাসে এবং আমাদের টিনু সুন্দরীর কথায় যে মানে প্রত্যেকটা মানে যাদের বাড়িতেই আমাদের লাইফা গাড়ি চালায় সবাই লাইফাকে প্রচণ্ড ভালোবাসে। তো সেই জন্যে ওর নিমন্ত্রণ করেছে এবং নিমন্ত্রণটা 8ই মার্চ, মানে এখন ফেব্রুয়ারির আজকে ধরো 20 তারিখ, ঠিক আছে? তো সেখানে গিয়ে 8ই মার্চ মানে কত, মানে আজকে 20 তারিখ, 19 তারিখে হয়েছে। তো মানে 18 দিন বাকি, তাই তো। তো 18 দিন পরে বিয়ে। তো এখনই নিমন্ত্রণ করেছে। তো হ্যাঁ, অনেকে ১ মাস থাকতে, থাকতেই নিমন্ত্রণ শুরু করে দেয়। অনেকে ১ সপ্তাহ আগে নিমন্ত্রণ করে, কিন্তু অনেকে আছে খুব তাড়াতাড়ি নিমন্ত্রণ করে। তো ওরা নিমন্ত্রণ করেছে। তো এটা শুনে অনেকেই বলছে মোটামুটি 8ই মার্চ পর্যন্ত আমাদের টিনু সুন্দরী এখানে থাকবে। হ্যাঁ, স্বাভাবিক ব্যাপার। টিনু সুন্দরী তো কিছুদিন এখানে থাকতেই এসেছে। আর এরকম একটা অনুষ্ঠান, ও তো অনুষ্ঠান মিস করতে চায় না। কারণ ওই ব্লগিংগুলো অন্যরকম হয়। তার জন্য ওই বিয়েবাড়িটাতে ও নিশ্চিত যাবে। আর তার জন্যে হচ্ছে ও ব্লগিংটা তোমাদের সামনে শেয়ারও করবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, ওকে অনেকেই সাজেস্ট করেছে যে তুমি বিয়েবাড়িতে ডিনার সেট, তারপরে কাঁসা পিতলের বাসন, তারপরে বেড কভার, তারপরে অন্য কিছু দিতে পারো, ঠিক আছে? শাড়ি ফাড়ি সুন্দর করে দিতে পারো। এই সবসময় সোনা গয়না দেওয়ার ব্যাপারটা একটু কম করো এবং নিজের জন্য ইনভেস্ট করো। কে কার কথা শুনি? একটু বেশি ভ্যালু পাওয়ার জন্য মাঝে মধ্যে টিনু সুন্দরী একটু সোনা গয়না দেয়, এটা কেন বোঝেন না আপনারা? যাই হোক, আর একটা ব্যাপার ছিল যে একটা চশমা টিনু পরলো, যেই চশমাটা ওর দাদা কিনেছে। গাড়ি যেহেতু ড্রাইভ করে তো চোখে মুখে অনেক কিছু এসে পড়ে, তো অন্ধকারে লাইটও পড়ে, তার জন্য একটা চশমা পরলে ভালো হয়। হ্যাঁ, যারা বাইক চালায় তারাও করে আর কি এটা। তো সেই চশমাটা ওর মুখে দিয়ে লাগালো, যদিও সেটা একদমই ওর মুখে মানাচ্ছে না। ওর যে ফ্রেমের চশমাটা আছে ওকে অনেক মিষ্টি দেখতে লাগে। এবার ওর ওই ফ্রেমটা পছন্দ হয়েছে। ফ্রেমটা পছন্দ হয়েছে কেন না, ওইটা পরে বেশ ভারিক্কি ভারিক্কি লাগছে। ও ঠিকই বলেছে, ওই ফ্রেমের চশমাটা পরতে ওকে একদম একটু বুদ্ধি বুদ্ধি লাগছে। 26 বছরের মেয়ে বলবে না কেউ, কারণ এমনি ওর চেহারাটা আমাদের মতো বাল্কি। তারপরে আবার যদি ও তার মধ্যে এমন একটা চশমা পরে যেটাতে আরও ভারিক্কি লাগে, তাই জন্য মনে হচ্ছে ওর মুখে ওইটা মানাচ্ছে না। বরং অনেক সুইট লাগে ওর যে চশমাটা বানানো আছে, ওইটা ওর মুখে অনেক সুইট লাগে। তো ও বলছে যে না, ওই ফ্রেমটা পাল্টে এই ফ্রেম বানাবো। তো সেটা ওর চয়েস, ও কি বানাবে না বানাবে। তো সেটা পড়েছিল প্রথমে মনে হয় পুকু, তারপরে ও পড়লো এবং বললো এটা আমাকে পাল্টাতে হবে। তো ওই চশমাটা দেখালো। তো সেই চশমা দিয়েই দেখলাম যে এখন ফটো দিয়েছে বিয়ের কার্ড দিয়ে, তো যেন মনে হচ্ছে ওর মাসিমা, মানে যে ফটোটা দিয়েছে তাতে মনে হচ্ছে ওর মাসিমা এরকম। তা কি বলবো, ওর যদি বুড়ি আর হওয়ার ইচ্ছা হয় আমাদের তো কিছু বলার নেই। মানে ও নিজেকে আরও বেশি ম্যাচিওর করবার চেষ্টা করছে। ওর বিহেভিয়ারগুলো হি হি হ্যাঁ হ্যাঁ হি হি হ্যাঁ, মানে ছ্যাবলার মতো। আর ও সাজবার চেষ্টা করছে ম্যাচিওর, গাম্ভীর্যপূর্ণ আর কি। মানে কি অদ্ভুত। তো যাই হোক, মোটামুটি ওভারঅল পুরো ভিডিওটাই এরকমই ছিল। তবে এটা ঠিক যে টিনু এখন নড়ে চড়ে বসেছে শুধুমাত্র পয়সার জন্য। কারণ ও বুঝেছে আলটিমেটলি নিজের কাছে পয়সা না থাকলে কেউ ভ্যালু দেবে না। টাকাই সব, টাকা টাকা টাকা। তো সেই জন্য ও জানে টাকা ইনকাম করার জন্য যত আমাকে ভিডিওটা বড় করতে হয়, রেগুলার করতে হয়, তাই করব। এই যে এইটা বুঝেছে অন্তত এই বয়সে এসে, সেটাই যথেষ্ট। আর দেখা যাক ওর মানে হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার হয় কি না। আর ডিভোর্সের কথা অনেকেই বলছে যে কেন যে ডিভোর্স হচ্ছে না, একতরফাও ডিভোর্স হয়ে যায়। আমি তো সেদিনকে শুনলাম যে
যে আমাদের যে স্বস্তিকা, ওর নাকি এখনো ডিভোর্সই হয়নি। তো এরকম অনেকেই ঝুলে থাকে, ঝুলিং ঝুলিং হয়ে থাকে। তবে আমার মনে হয় যে একটা চিচিং ফাগ হয়ে নিজেরা নিজেদের রাস্তায় চললে এবং নতুনত্ব দেখালে বরং বেশি ভিউজ হবে। একেবারে যে যার ব্যাপার। সেই একটা জায়গায় আটকে আছে আর কি, গয়না না দিলে ডিভোর্স দেবো না। আর এদের বক্তব্য আমরা গয়না নিয়ে আসিনি, সেই এক জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছে, থাক তাহলে কন্টেস্টে চলে যাবে এটা আর কি হবে, তাই না? তো যাই হোক, এই ছিল এই ভিডিওটা। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে কমেন্ট বক্স তো খোলাই আছে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো, পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা ওতে অবশ্যই বাজিয়ে দিও। আর যেটা তোমাদের মন চাইবে সেটা কমেন্ট করতে পারো। আর কমেন্ট বক্স আমার সবার জন্য সবসময় খোলা। আর বাই দাও, অনেকে বলে আপনি কেন কমেন্ট ডিলিট করলেন, আপনি কেন কমেন্ট ডিলিট করলেন? আরে ভাই, আমি কোনো কমেন্ট ডিলিট করি না, কতবার যে বলবো। কিন্তু কি হয়, অনেক সময় ইউটিউব সেই কমেন্টগুলো শো করে না, সেটা তো আমার দোষ হতে পারে না। আমি মানে কি বলবো, ভুলভাল উল্টোপাল্টা আমাকে নিয়ে কমেন্ট করে সেগুলোও রেখে দিই। আর সেটা আপনাদের স্বার্থে রাখি না, আমার নিজের স্বার্থে রাখি। সেটা হচ্ছে কমেন্ট ডিলিট করলে চ্যানেলে এফেক্ট পড়ে, তাই জন্য আমি কমেন্ট ডিলিট করি না। বাই দ্য ওয়ে, আমাদের বোতল কিন্তু চালফোট আবার বলেছে, হ্যাঁ, তৃষাকে চালফোট বলে তার কমেন্টটাকে মানে আর কি ওকে হাইড করে দিয়েছে। কালকেই বলেছিলাম না? যাই হোক, ও চলফোট বলে, ও যখন কাউকে হাইড করে, চালফোট। তো যাই হোক, এটাই বলা ছিল। টাটা।